তোমরা অনেক কিছু এটাই জানতে পারবে আই গেস। আর বেশি আমি কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট ভিডিওতে নিয়ে যাচ্ছি, কারণ আমি 1-2 মিনিট ভিডিওটা দেখেছি আর ভিডিওটা সত্যি খুব ফ্যান্টাস্টিক। তো তোমরা দেখো ভিডিওটা এন্ড অবধি। তো চলো বন্ধুরা ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু। তো গাইস, সবসময়ের মতন ভিডিওটা শুরু করার আগে বলে দিই ভিডিওটার ব্যাপারে তোমাদের কিছু। তো ভিডিওটার টাইটেল হলো পদ্মা সেতু এবং একজন শেখ হাসিনা। ভিডিওটি একবার হলেও দেখি। এই ভিডিওটা যে চ্যানেল থেকে নিয়েছি সেই চ্যানেলটার নাম হলো ট্রেন্ডস নাও। তো তোমরা লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ওখানে আরো ভিডিও আছে পদ্মা সেতুর উপরেও, আর বাংলাদেশ নিয়ে, আর অন্য আরো অনেক টপিক নিয়েও ভিডিও আছে, তোমরা দেখতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এবার ভিডিওটাকে শুরু করে ফেলি। So let's start. শেষ স্প্যানটা বসানো হয়ে গিয়েছে। পদ্মার দুই পার এখন 100তে গাঁথা। সেতুর কাজ শেষ হলেই শুরু হবে গাড়ি চলাচল। অপেক্ষার অবসান হবে দক্ষিণাঞ্চলের 29টি জেলার মানুষের। হাজারটা সমালোচনা, ষড়যন্ত্র, দমিয়ে রাখার অপচেষ্টা আর আকাশ ছোঁয়া চ্যালেঞ্জকে জয় করে পদ্মা সেতু বানিয়ে ফেলেছে বাংলাদেশ। আর অসম্ভবকে সম্ভব করার এই মিশনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যে মানুষটা, তার নাম শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। দুর্নীতির অভিযোগ ওঠার পরে যিনি বিশ্বব্যাংকে প্রকল্প থেকে ছেঁটে ফেলে বাংলাদেশের মানুষের নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণে সাহসিকতা দেখিয়েছিলেন, সেই মানুষটার কাছে কৃতজ্ঞ থাকবে গোটা বাংলাদেশ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করব। পদ্মা সেতু যেহেতু আমরা করেই ফেললাম, এখন যে কথাগুলো একবার হলেও একজন বাঙালির জানা প্রয়োজন, সে কথাগুলোই বলবো। চলুন শুরু করা যাক, থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। পদ্মা সেতু আসলে কি, এই প্রশ্নের উত্তর এক একজনের কাছে এক এক রকম হবে। যে ছেলেটা বাবার লাশ নিয়ে 15 ঘন্টা ফেরি পারাপারের জন্য পদ্মার পাড়ে বসেছিল, তার কাছে এই সেতুর মানে একরকম। যে লোকটা উত্তাল পদ্মা স্পিডবোর্ডে পাড়ি দিতে গিয়ে ডুবে মারা গেছে, তার স্বজনদের কাছে এই সেতুর মাহাত্ম্য হবে অন্যরকম। কারো কাছে এই সেতু গর্বের বস্তু, কারো কাছে ট্রলের। পদ্মা সেতু আমাদের কাছে একটা ব্রিজ, যোগাযোগের একটা মাধ্যম। শেখ হাসিনার কাছে পদ্মা সেতু ছিল বিশাল একটা চ্যালেঞ্জের নাম। নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ, দুঃসাহসকে কাজে রূপান্তরের চ্যালেঞ্জ, দলের গায়ে দেশের গায়ে ছুঁড়ে দেওয়া দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন হিসেবে প্রমাণ করার চ্যালেঞ্জ। প্রতিটা চ্যালেঞ্জে তিনি বিজয়ী হয়েছেন, লিখেছেন অসম্ভবকে জয় করার গল্প। আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, নিরপেক্ষও হতে পারেন, কিন্তু পদ্মা সেতু নির্মাণে শেখ হাসিনার অবদানের কথা কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না, কেউই পারবে না। পদ্মা সেতুর উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকারই। সে 2001 সালে ক্ষমতার পালাবদলে সরকার পরিবর্তন হলো, থমকে গেল সেতুর কাজ। 2008 সালে নির্বাচনে জিতে শেখ হাসিনা যখন আবার প্রধানমন্ত্রী হলেন, তখন তার টু ডু লিস্টের টপ প্রায়োরিটি পেল পদ্মা সেতু নির্মাণ করাটাই। কারণ আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে পদ্মা সেতু নির্মাণের কথা গুরুত্ব সহকারে বলা হয়েছিল। আমেরিকান মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম AECOM এর সাহায্য নিয়ে তৈরি করা হলো সেতুর ডিজাইন। দেশের মানুষ জানলো 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতুটা হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের দীর্ঘতম সেতু, সেই সঙ্গে এদেশের নির্মাণ ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজও। কিন্তু অন্য রকমের আরো শত শত চ্যালেঞ্জে যুক্ত হয়ে যাবে এই প্রজেক্টের সঙ্গে, সেটা ভাবনায় ছিল না কারো, ভাবেননি শেখ হাসিনাও। বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের চুক্তি ছিল এই সেতু নির্মাণে তারা ঋণ দিয়ে সহায়তা করবে। সেই ঋণ সুদে আসলে ধীরে ধীরে শোধ করতে হবে বাংলাদেশকে। 2012 সালে আচমকে বিশ্বব্যাংক পদ্মা সেতুর প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলল। তাদের একজন ইন্টিগ্রিটি অফিসার, যিনি জাতীয়তায় ব্রিটিশ, তিনি বাংলাদেশে এসে এখানে সেখানে বলে বেড়ালেন পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। বাংলাদেশে এমন একজন দুর্নীতিবাদ আছেন যা পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতি রয়েছে, তিনি হলেন শেখ হাসিনা। গোটা বাংলাদেশ তখন মোটামুটি হতভম্ব। এক সময় টানা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবার রেকর্ড করেছিলাম আমরা। দুর্নীতি সবসময় এদেশে ছিল, কখনো কম কখনো বা বেশি, কিন্তু বিশ্বব্যাংকের মতো বড় প্রতিষ্ঠান এভাবে সরাসরি দুর্নীতির অভিযোগ তোলেনি কখনো, কোনো প্রকল্প থেকে সরেও দাঁড়ায়নি। সেই সময়ের মন্ত্রী পরিষদ সচিব ডক্টর মশিউর রহমান ওয়ার্ল্ড ব্যাংকে চিঠি পাঠালেন। বাংলাদেশের পক্ষ থেকে জানতে চাওয়া হলো কোথায় দুর্নীতি হয়েছে সেটা দেখানোর জন্য। বিশ্বব্যাংকের পক্ষ থেকে কিছু কাগজ পাঠানো হলো। 2001 থেকে 2006 সালের ডকুমেন্ট আছে সেখানে। শেখ হাসিনা সেটা দেখে বললেন, এরা আমার মন্ত্রী না, পদ্মা সেতুর কোথায় দুর্নীতি হয়েছে আপনারা সেটা দেখান। বিশ্বব্যাংক সেটা দেখাতে পারলো না। বিরক্ত এবং বিব্রত শেখ হাসিনা দুজন মানুষকে ডাকলেন। একজন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, স্বাধীনতা উত্তর বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে যার অবদান রয়েছে। আরেকজন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আতিয়ার রহমান। প্রধানমন্ত্রী তাদের কাছে জানতে চাইলেন নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব কিনা। ইতিবাচক উত্তর পেয়ে তিনি সিদ্ধান্ত নিলেন কারো মুখাপেক্ষী না হয়ে এই সেতু নির্মিত হবে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে। আমি ঘোষণা দিয়েছিলাম নিজস্ব অর্থায়নে আমরা এই পদ্মা সেতু নির্মাণ করব। আল্লাহর রহমতে সেই পদ্মা সেতু আমরা বাংলাদেশের জনগণ আমরা আমাদের নিজের টাকায় এই বৃহৎ সেতু নির্মাণের কাজ শুরু করেছি। 2013 সালে 4 মে আনুষ্ঠানিক ঘোষণা এলো নিজেদের অর্থায়নে
পদ্মা সেতু নির্মাণ করবে বাংলাদেশ। কম হাসি ঠাট্টা হয়নি সেই সিদ্ধান্ত নিয়ে। স্বাধীনতার পরে বাংলাদেশের প্রায় সকল বড় স্থাপনা নির্মিত হয়েছে বিদেশি অর্থায়নে বা দাতা সংস্থাগুলোর সাহায্যে। বিশ্বব্যাংক বা জাইকা সাহায্য করেছে, চীন ঋণ দিয়েছে। সেখানে কিনা পদ্মা সেতুর মতো একটা মেগা প্রজেক্ট বাংলাদেশ বানাবে নিজেদের টাকায়, বিশ্বব্যাংকের সাহায্য ছাড়া। বিকল্প অর্থ সংস্থানের মাধ্যমে মালয়েশিয়ার সরকার এগিয়ে এলো সাহায্যের আশ্বাস নিয়ে। শেখ হাসিনা বিনীতভাবে প্রত্যাখ্যান করলেন সেই প্রস্তাব। একবার তিনি বলেছেন এই সেতু বাংলাদেশ নির্মাণ করবে, সেটাই ফাইনাল। এটা জেদ নয়, এটা নাম আত্মবিশ্বাস। পদ্মা সেতুর প্রকল্পে দুর্নীতির অভিযোগ যখন উঠেছিল তখন যোগাযোগ মন্ত্রী ছিলেন আবুল হাসান। যেহেতু তার মন্ত্রণালয়ের অধীনেই চলেছিল পদ্মা সেতুর সব কার্যক্রম, তাই অভিযোগের তীরটাও ছিল তার দিকে। অথচ যে দুর্নীতির অভিযোগে তাকে এভাবে হেনস্থা করা হলো সেটার প্রমাণ বিশ্বব্যাংক আজও দিতে পারেনি। ব্যাপারটা এমন নয় যে পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি, নিশ্চয়ই হয়েছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সরকারি প্রকল্পে ৯/৬ হবেই। পদ্মা সেতু ৩০,০০০ কোটি টাকার বিশাল প্রকল্পেও নিশ্চয়ই সেটা হয়েছে। রূপপুরের বালিশ কাণ্ড বা আইসিইউর পর্দা কাণ্ডের মতো সেগুলো আলোচিত হয়নি। কিন্তু বিশ্বব্যাংক যেরকম ঢালাও ভাবে দুর্নীতির অভিযোগ এনেছিল সেরকম কিছু ঘটেনি। কানাডার আদালতও রায় দিয়েছে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ছিল ভিত্তিহীন মর্মে। শেষ করার আগে পদ্মা সেতুর খরচপাতির ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিই, চলেন। খুব খেয়াল দেবেন এই অংশে। ক্রিমিয়া সেতু, ধোলা সাদিয়া সেতু সহ অনেক সেতুর সাথে পদ্মা সেতুর খরচের একটা পার্থক্য নির্ণয় করে অনেকেই হাসি ঠাট্টা করেন। মজার ব্যাপার হলো কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে শুধু সেতুর দৈর্ঘ্য, সেতুর লেন সংখ্যা বিবেচনা নিয়ে আমরা পদ্মা সেতুর খরচ নিয়ে মাথামাতি করি। বাংলাদেশে যে পদ্মা সেতু হচ্ছে সেটা শুধু পদ্মা সেতু প্রকল্প নয়, এটাকে বলে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে শুধুমাত্র সেতুর জন্য একটি কাজ নয়, বরং নদী শাসন, পুনর্বাসন সহ বেশ কয়েকটি কাজের সন্নিবেশ ঘটেছে, যেগুলো সম্মিলিতভাবে নাম করা হয়েছে বহুমুখী সেতু প্রকল্প। আর এখানে আমরা আমাদের নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে অন্যান্য সেতুর দৈর্ঘ্য প্রস্তুতির সাথে তুলনা করে মিলিয়ে একাকার করে ফেলি। ভারতের গঙ্গা যমুনার উপর সেতুর সাথে যদি পদ্মা নদীর উপরে নির্মিত পদ্মা সেতুর সাথে তুলনা দেন তাহলে থামেন মশাই, নদী সম্পর্কে আপনার অনেক কিছু জানতে বাকি আছে। একটি চমকপ্রদ তথ্য দিব, যদি শুধুমাত্র সেতুর দৈর্ঘ্য এবং লেন সংখ্যা বিচার করে আপনারা খরচের হিসাব করতেই চান তাহলে জেনে রাখুন পদ্মা সেতুর খরচ কিন্তু ৩০,০০০ কোটি টাকা নয়। পদ্মা সেতুর মূল খরচ ১২,১৩৩ কোটি টাকা, যেটির কাজ পেয়েছে চায়না মেজর ব্রিজ কর্পোরেশন। হ্যাঁ, ঠিক শুনেছেন, মূল সেতুর সাইজ দিয়ে তুলনা করলে মূল সেতুর খরচই হিসেবে আনা উচিত। এখানে প্রশ্ন হতে পারে তাহলে কয়েক দফায় কেন খরচ বাড়াতে হয়েছে? উত্তর হলো মূল সেতুর খরচ বাড়েনি, বেড়েছে নদী শাসনের খরচ, অ্যাপ্রোচ রোড, পুনর্বাসন, বর্তমান ফেরিঘাট পরিবর্তন করে নতুন ঘাট নির্মাণ, ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য খরচ। মূলত নদী শাসনের কাজে ব্যয় বেড়েছে বেশি, প্রায় ৫,০০০ কোটি টাকা বেড়ে নদী শাসন খরচ এখন দাঁড়িয়েছে ৯,৪০০ কোটি টাকায়। প্রাথমিকভাবে ৮ কিলোমিটার নদী শাসনের কথা থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯.৩ কিলোমিটার। জাজিরা ও মাওয়া অংশে সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ খরচ মূল প্রকল্পে ঢুকে গেছে। আগে ইসলামিক উন্নয়ন ব্যাংকের অর্থায়নে আলাদাভাবে এই অবকাঠামো তৈরি করার কথা ছিল, কিন্তু সংযোগ সড়ক প্রকল্প, নদী শাসন প্রকল্প, পুনর্বাসন প্রকল্প সহ সব প্রকল্প একটি প্রকল্পের আওতায় দেখানো হয় বলেই এই প্রকল্পের নাম পদ্মা সেতু প্রকল্প নয়, বরং এর নাম পদ্মা মাল্টিপারপাস সেতু প্রকল্প। সব প্রকল্পের খরচ একসাথে দেখানো হয়েছে বিধায় এর খরচ ৩০,০০০ কোটি টাকা। সুতরাং ঠাট্টা তামাশার পাশাপাশি আপনি চাইলে কিন্তু এক ক্লিকেই বিস্তারিত তথ্য খুঁজে দেখে জেনে নিতে পারেন এবং সম্ভব হলে গর্বও করতে পারেন। পদ্মা সেতুর হিসেবটা কেবল দক্ষিণাঞ্চলের ২৯টা জেলার নয়, ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ার নয়, অর্থনৈতিক উন্নয়ন বা জিডিপি প্রবৃদ্ধিরও নয়। পদ্মা সেতুর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের সম্মানের প্রশ্ন। ভিত্তিহীন অভিযোগকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে নিজেদের সামর্থ্য দেখিয়ে দেওয়াটাও পদ্মা সেতুর সার্থকতা। পদ্মা সেতুর গল্পটা শুধু ৩০,০০০ কোটি টাকা বা ৪১টা স্প্যানের নয়। পদ্মা সেতু মানে শেখ হাসিনা নামের এক লৌহ মানবীর মায়াবী হাসি আর অদম্য সাহসের আখ্যান। পদ্মা সেতু মানে বঙ্গবন্ধুর কণ্ঠে আমাদের কেউ দাবায় রাখতে পারবে না বাক্যের জলজান্ত প্রমাণ। ভিডিওটা যদি আপনার কিছুটা হলেও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ থাকবে। দেখা হবে পরের পর্বে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ। গাইজ, ভিডিওটা বানানোর আগে আমি ঢাকা ট্রিবিউনে এটার ব্যাপারে পড়েছিলাম, তো এটা নিয়ে একটাই কথা বলবো যে বাংলাদেশ সত্যি মানে একটা ট্রিমেন্ডিয়াস সাকসেস পেয়েছে এই কিছু সময়ের মধ্যে, যেটা বলার বাইরে। মানে একটা জিনিস আমাদের সবারই শেখার, শুধু অ্যাজ এ কান্ট্রি বলছি না, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল যারা স্টুডেন্ট আছে, যারা কাজ করছো, তারাও এটার থেকে ইন্সপিরেশন নিতে পারো। কারণ বাংলাদেশ যার লিমিটেড রিসোর্স,
এটা কিন্তু মানতেই হবে কি বাংলাদেশের রিসোর্স কিন্তু খুব লিমিটেড, কিন্তু তার সত্ত্বেও যে এত বড় একটা মাইটি প্রজেক্ট নিজেরা ফাইন্যান্স করে যে বানানো হয়েছে, মানে এটা কমেন্ডেবল জব। নিজেরা ফাইন্যান্স করে বানানো হয়েছে বাংলাদেশের নিজের টাকা, এটার কেউ ক্রেডিট নিতে পারবে না শুধু বাংলাদেশ ছাড়া। তো এটা সব থেকে মানে বড় ব্যাপার। আর এটা শেখার জিনিস কি যদি ডিটারমিনেশন থাকে আর হার্ডওয়ার্ক থাকে তাহলে কেউ ঠেকাতে পারবে না, এইটা একটা বেস্ট এক্সাম্পল। আর আরেকটা কথাও বলবো, হিন্দিতে একটা কাহাवत আছে যে ऊपर वाला भी उसी की मदद करता है जो खुद की मदद करता है। তো বেস্ট এক্সাম্পল বাংলাদেশ সেট করেছে যে নিজেরা নিজেদের হেল্প করেছে, কাউর হেল্প নেয়নি। ইভেন মালয়েশিয়াকেও ওনারা রিজেক্ট করে দিয়েছেন যখন হেল্পের জন্য বলা হয়েছে। তো সিরিয়াসলি গাইজ, মানে অ্যাজ এ শেখ হাসিনা যে এত বড় ডিসিশন গুলো নিচ্ছিল, মানে সত্যি ওটা মানে ভাবা যায় না। আর সব থেকে যে প্রাউড জিনিস যেটা আমার মনে হয়, তোমরা বলবে আমি কেন, অ্যাজ আ উমেন আমি বলছি যে এটা খুব এম্পাওয়ারিং মনে হয় অ্যাজ আ উমেন যে উনি এত মানে বড় বড় জিনিস নিজের আমলে করে যাচ্ছেন, একটা হিস্ট্রি হয়ে থাকবে সব সময়ের জন্য। আর বাকি তো তোমরা জানোই যে বাংলাদেশের সাউথ ওয়েস্টার্ন যে এলাকাটা আছে, আমি এটার ব্যাপারে পড়েছি যে ওটা পুরো ট্রান্সফর্ম হয়ে যাবে। আর কারণ একটাই, কানেক্টিভিটির খুব প্রবলেম ছিল। আমি ডকুমেন্টারি একটা ডিসকভারিতে দেখেছি কানেক্টিভিটির খুব প্রবলেম, শুধু তোমাদের এখানে নয়, আমাদের এখানেও যেই জায়গাগুলোতে ওয়াটার বডিজ আছে, যে এখানেও যে ওয়াটার বডিজ এলাকাগুলোয় লোকরা থাকে, ওনাদের অনেক মানে প্রচন্ড প্রবলেম হয়। সব থেকে বড় এক্সাম্পল হবে আসাম, আমাদের এখানে স্টেট খুবই প্রবলেম হয়। আর মানে বাংলাদেশের যে পোটেনশিয়ালটা মানে একটা সিজনের জন্য আটকে থাকবে, মানে বর্ষাকাল তো তোমরা ভাবতেই পারো মানে নদী কোন লেভেলের থাকে আর কি প্রবলেম হতে পারে। ওটা ছাড়াও যে লোকের অসুখ বিসুখ হচ্ছে, ওটা যাওয়া বা স্টুডেন্টদের যাওয়া আসা, অনেক কিছু মানে বাইরের থেকে ফরেন ইনভেস্টাররা এখন আসতে পারবে, বা গ্রামের রুরাল এরিয়াতে যে লোকরা থাকে তারা আরবান এরিয়ার সাথে কানেক্ট হতে পারবে। ইভেন আরবান এরিয়ার লোকরাও এখানে ইনভেস্ট করতে আসতে পারবে। তো সিরিয়াসলি গাইজ, মানে এটা সব থেকে মানে চ্যালেঞ্জিং প্রজেক্ট ছিল যেটা তোমরা ওভারকাম করে নিয়েছো। এখন সত্যি তোমরা শুধু ওপরের দিকেই যাবে, আর কিছু মানে বাধা আমার মনে হয় না নেই। অনেক কিছু অন্য থাকতে পারেন, কিন্তু এটা অনেক বড় ব্যাপার ছিল। কেন কি একটা কান্ট্রির পোটেনশিয়াল তোমরা বুঝতে পারছো যে বাংলাদেশের কতটা পোটেনশিয়াল 4-5 বছরে যে ট্রিমেন্ডিয়াস গ্রোথ দেখিয়েছে। তার মানে ভাবো যে এই রোড কানেক্টিভিটির যে প্রবলেমগুলো আছে, কেন কি একটা নদীমাতৃক দেশ, তো এটা হবেই প্রবলেমগুলো। তো এই রোড কানেক্টিভিটিটা যদি আগে থাকতো তাহলে কত কিছুই না সম্ভব হয়ে যেত। তো এইটাই আমার বলা ছিল। আর সিরিয়াসলি গাইজ, বেস্ট অফ লাক। আর তোমাদের একটা প্রাউড মোমেন্ট চলে এসছে, তোমরা গর্বের সাথে বলতে পারবে যে তোমরা নিজেদের টাকায় এটা বানিয়েছো। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে, এন্ড অফ কোর্স পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়ে থাকে তো প্লিজ ট্রেন্ডস নাওতে গিয়ে ওনাদের চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে সাথে আমার চ্যানেলও কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম